ওয়েলকাম বাই চ্যানেল অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ছিল সেকশন বি, মানে পার্ট বি, সিবিএসসি আইসিএসসি বোর্ডের সেকশন বি বা পার্ট বি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 সালে, তাদের ক্ষেত্রেও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তাদেরও এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পরীক্ষার সময় আসে। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, অনেক স্কুলে সামনের সপ্তাহ থেকে টেস্ট শুরু হয়ে যাচ্ছে। সেই টেস্ট এক্সামে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কতগুলো পার্ট আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কি ফরম্যাট, তোমাদের কিন্তু সেটা আমি আজকে ফরম্যাটটা দিয়ে বুঝিয়ে দেবো। এবং তোমরা আমার চ্যানেলে যারা নতুন, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং এই চ্যানেলটাকে তোমাদের বন্ধু এবং তোমাদের স্টুডেন্ট যারা আছে রিলেটিভদের মধ্যে চ্যানেলটাকে তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং যখন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, তোমাদের কাছে কিন্তু সেটা চলে যাবে। নিচে স্ক্রিনে আমার ডিটেলস চলছে, সেইখানে ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। তোমরা যদি কেউ কোনো রকম আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে চাও পড়াশুনো রিলেটেড ব্যাপারে, অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে সেই ক্লাস চলছে। অনলাইন ক্লাসও চলছে, অফলাইন, প্রাইভেট প্লাস গ্রুপ সব রকম আছে। তোমরা সেখানে কন্ট্যাক্ট করবে। তা পেন পেন্সিল খাতা নিয়ে তোমরা নোট ডাউন শুরু করে দাও। আজকের টপিক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্লাস 12-এ। এবং যারা সিইউ বিকম মানে উচ্চ মাধ্যমিকের পরে তোমরা পাস করবে, তাদের ক্ষেত্রে সিএসিএম এর ক্ষেত্রেও অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপর আমি একটি ভিডিও আনবো, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কে কমার্স নিলে কতটা তার প্রয়োজনীয়তা, মানে মাধ্যমিক পাস করার পর কে কমার্স নেবে না কে সায়েন্স নেবে না আর্টস নেবে, সেই বিষয়ে একটি ভিডিও। বা উচ্চ মাধ্যমিক পাস করার পর কে কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারো বা কোন বিষয় গেলে আমরা আগামী দিনে চাকরি বাকরি পাবো এই এই কম্পিটিটিভ বাজারে, এই কম্পিটিশনের বাজারে, সেটাও আমি আলোচনা করব। নোট ডাউন করো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট AS3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অবশ্যই তোমরা লিখবে যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবে AS3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। ক্যাশ ফ্লোর মূলত তিনটি পার্ট আছে। পার্ট নাম্বার 1, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম financing activity. There are three activities in cash flow statement: cash flow from operating activity, cash flow from investing activity, and cash flow for financing activity. এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি করতে গেলে প্রথমে যে বিষয়টি তোমাদের করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নেট প্রফিট বিফোর ট্যাক্স। এই ক্যালকুলেশন অফ নেট প্রফিট বিফোর ট্যাক্স বার করার ফর্মুলা তোমরা নোট ডাউন করো। ফর্মুলাটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স of statement of PL account minus opening balance of statement of PL account, তার সঙ্গে প্লাস হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ or any other specific reserve। এখানেও ক্লোজিং ব্যালেন্স মাইনাস ওপেনিং ব্যালেন্স। তারপরে প্লাস হবে ইন্টারিম ডিভিডেন্ড, INTERIM, ইন্টারিম ডিভিডেন্ড মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাংলায় বলে। ইন্টারিম ডিভিডেন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার। তারপরে প্লাস হবে প্রপোজ ডিভিডেন্ড, PROPOSED, প্রপোজ ডিভিডেন্ড পেইড ফর দি লাস্ট ইয়ার, প্রপোজ ডিভিডেন্ড পেইড ফর দি লাস্ট ইয়ার। তারপরে প্লাস হবে প্রভিশন ফর ট্যাক্স মেড during the year, provision for tax made during the year। তারপরে প্লাস হবে ডিভিডেন্ড পেইড। তারপরে সবার শেষে মাইনাস হবে
ট্যাক্স রিফান্ড, ট্যাক্স রিফান্ড মানে ট্যাক্স থেকে কোনো টাকা যদি আমরা রিফান্ড পাই সেটা মাইনাস হবে। এই হচ্ছে ক্যালকুলেশন অফ নেট প্রফিট বিফোর ট্যাক্স, যেটা নাকি প্রথম পার্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির ফার্স্ট পার্ট। সেই ফার্স্ট পার্টে প্রথমেই আমাদের বার করতে হবে ক্যালকুলেশন অফ নেট প্রফিট বিফোর ট্যাক্স। তার ফর্মুলা ক্লোজিং ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ পিএল, নোট ডাউন করে নাও, মাইনাস ওপেনিং ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ পিএল, তার সঙ্গে প্লাস হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অর এনি আদার স্পেসিফিক রিজার্ভ, এখানেও ক্লোজিং ব্যালেন্স মাইনাস ওপেনিং ব্যালেন্স করতে হবে, প্লাস ইন্টারিম ডিভিডেন্ড পেইড। ইন্টারিম ডিভিডেন্ড মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যেটা মাঝখানে দেওয়া যায় ডিউরিং দ্য ইয়ার। ইন্টারিম ডিভিডেন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার, প্রপোজ ডিভিডেন্ড পেইড ফর দি লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার। অঙ্কে দুটো ইয়ার দেবে, একটা হচ্ছে কারেন্ট ইয়ার আর একটা প্রিভিয়াস ইয়ার। লাস্ট ইয়ারটাকে আমরা বলবো প্রিভিয়াস ইয়ার, আর যে কারেন্ট ইয়ার যেটা সেটা হচ্ছে ক্লোজিং ইয়ার, ওপেনিং ইয়ার ক্লোজিং ইয়ার। প্লাস হবে হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স মেইড ডিউরিং দ্য ইয়ার, আর তার সঙ্গে প্লাস হবে ডিভিডেন্ড পেইড, আর মাইনাস হবে ট্যাক্স রিফান্ড মানে ট্যাক্স থেকে আমি যদি কোনো টাকা রিফান্ড পাই, ফেরত পাই। এটা করে যেটা বেরোবে সেটা হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। তা নেট প্রফিট বিফোর ট্যাক্স আমাদের হয়ে গেল। এইবার আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্সের পরে আমরা চলে আসছি হচ্ছে মেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট। মেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার এএস, দেখো আমি উপরে লিখেছি, তোমরা নোট ডাউন করো। এএস 3 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি লিখেছি এএস 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। এখানে তোমরা দেবে পার্টিকুলার্স, যেটা আমরা জানি, তার এখানে দুটো রুপিস মানে অ্যামাউন্ট রুপিস। এই যে পার্টিকুলারে প্রথমেই তোমরা লিখবে এ দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, কারণ ফার্স্ট অ্যাক্টিভিটির নাম হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। তিনটে অ্যাক্টিভিটি মানে পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। পরীক্ষার সময় সিবিএসসি বোর্ডে দেখা যাচ্ছে অনেক সময় পার্ট দেয়, দুটো অ্যাক্টিভিটি করতে দিল বা একটা করতে দিল, বা অনেক সময় পুরো ক্যাশ ফ্লো দেয়। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফার্স্ট অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এই অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথমে কি আসবে, নেট প্রফিট বিফোর ট্যাক্স। এটা তোমরা ওয়ার্কিং নোট করে বার করবে, যেটা আমি আগেই দেখালাম নেট প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করে, সেটা সবার প্রথমে ওয়ার্কিং নোট করে বার করবে, করে নেট প্রফিট বিফোর ট্যাক্স বলে ওটা তোমরা দুটো কলম কাটবে, ফার্স্ট কলম সেকেন্ড কলম। ফার্স্ট কলমে তোমরা বসিয়ে দেবে নেট প্রফিট বিফোর ট্যাক্স। নেট প্রফিট বিফোর ট্যাক্সের সাথে কি কি জিনিস প্লাস হয়, প্লাস হচ্ছে ডেপ্রিসিয়েশন ফর ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের উপর যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে ফর দ্য ইয়ার, সেটা ফার্স্ট কলমে টিক করবে। তারপরে প্লাস হচ্ছে গুডউইল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুডউইল ট্রেডমার্ক কপিরাইট, অথবা পেটেন্ট রাইট, পেটেন্ট রাইট, এগুলোকে সব সাথে একসাথে বলা হয় ইনট্যাঞ্জেবল অ্যাসেট। গুডউইল, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট রাইট। রিটেন অফ, WRITTEN, রিটেন অফ, এটাও ফার্স্ট কলমে যাবে। গুডউইল, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট রাইট। প্লাস হচ্ছে ইন্টারেস্ট অন লং টার্ম বড়োইং বা ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অথবা ইন্টারেস্ট অন লং টার্ম বড়োইং, এটাও প্লাস হবে। তার সঙ্গে প্লাস হবে লস অন সেল অফ অ্যাসেট, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট মানে আমরা ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার এগুলোকে বোঝাই। যদি কোনো ফিক্সড অ্যাসেট, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এগুলো সেল করে যদি আমাদের লস হয়, সেটা এর সাথে অ্যাড হবে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। প্লাস হবে শেয়ার ইস্যু এক্সপেন্সেস, এর সঙ্গে প্লাস হবে হচ্ছে ইনক্রিজ ইন প্রভিশন ফর ব্যাড ডেট, এইগুলো প্লাস হবে। এবার মাইনাস কি হচ্ছে, এর থেকে মাইনাস হচ্ছে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, মানে কোনো ফিক্সড অ্যাসেট লাইক ফার্নিচার, প্ল্যান্ট, বিল্ডিং এগুলো বিক্রি করে যদি আমাদের প্রফিট হয়, লস হলে বলেছি প্লাস আর প্রফিট হলে মাইনাস। আর কি মাইনাস হবে, আর মাইনাস হবে হচ্ছে তোমাদের ডিক্রিজ ইন প্রভিশন ফর ব্যাড
ডিক্রিজ ইন প্রভিশন ফর ব্যাড ডেট করে তোমরা কি করবে, আউটার কলমে নিয়ে আসবে। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্সের সাথে এই যেগুলো বললাম, ডেপ্রিসিয়েশন, ফিক্সড অ্যাসেট, গুডউইল অর ট্রেডমার্ক, কপিরাইট রিটেন অফ, প্লাস ইন্টারেস্ট অন ডিভেঞ্চার বা ইন্টারেস্ট অন লং টার্ম বরোইং, প্লাস লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, প্লাস শেয়ার ইস্যু এক্সপেন্সেস, প্লাস ইনক্রিজ ইন প্রভিশন ফর ব্যাড ডেট, মাইনাস প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, আর মাইনাস হচ্ছে ডিক্রিজ ইন প্রভিশন ফর ব্যাড ডেট করে যেটা আউটার কলমে আসলো, এইটা নেট প্রফিটের সাথে তোমরা প্লাস করবে। প্লাস করে যেটা বেরোবে, পার্টটা ভালো করে মনে রাখো, তার নাম অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। প্লাস করে যেটা বেরোবে, অ্যারো দিয়ে লিখে দিলাম, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস বেরিয়ে গেল। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, তারপরে তার সঙ্গে অ্যাড হবে, তারপরে প্লাস হবে এর সাথে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, সিএ লিখলে চলবে, কারেন্ট অ্যাসেটের শর্ট ফর্ম সিএ, অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, সিএল সংক্ষেপে লিখলাম, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট সিএ অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি পড়ে তোমরা জানো, স্টক, ডেটার্স, তারপরে বিল রিসিভেবল, এগুলো সব কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে হচ্ছে সানডি ক্রেডিটার্স, বিলস পেবেল, ক্রেডিটার্স, বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এগুলো সব কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে। আর মাইনাস হবে, এটা ঠিক উল্টো, ডিক্রিজিং কারেন্ট অ্যাসেট, ইনক্রিজিং কারেন্ট লাইবিলিটি, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। ঠিক এর অপোজিট, মাইনাস হচ্ছে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি করে ওই অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস আসে, এটা প্লাস আর এটা মাইনাস করে যেটা বেরোবে তার নাম হচ্ছে ক্যাশ জেনারেটেড। নোট ডাউন করো, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। তার থেকে মাইনাস হবে ট্যাক্স পেইড, তার থেকে মাইনাস হবে ট্যাক্স পেইড, যে ট্যাক্সটা আমরা পে করব, সেটা করে যেটা বেরোবে, যদি প্লাসে অ্যান্সার বেরোয় তাহলে অ্যান্সারটা হবে ক্যাশ ফ্লো, আর যদি মাইনাসে বেরোয় তাহলে হবে ক্যাশ ইউজড। যদি প্লাসে বেরোয় তাহলে আমরা লিখবো ক্যাশ ফ্লো, আর যদি মাইনাসে বেরোয় তাহলে ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটি। এই হলো অপারেটিং অ্যাক্টিভিটির টোটাল ফরম্যাট। অপারেটিং অ্যাক্টিভিটিটাই সবচেয়ে বেশি বড়, মানে ফরম্যাটটা অত্যন্ত বড়, যারা অপারেটিং অ্যাক্টিভিটি করে নিতে পারবে। বাদ বাকি দুটো অ্যাক্টিভিটি কিন্তু এই দুটো অ্যাক্টিভিটির থেকে অত্যন্ত ছোট এবং তার ফর্মুলাও অনেক কম। নেক্সট বি দিয়ে তোমরা লিখবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। নেক্সট অ্যাক্টিভিটি 2 নম্বর অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এখানে মূলত আসবে সেল অফ ফিক্সড অ্যাসেট, সেল অফ ফিক্সড অ্যাসেট, এটা প্লাস হবে। তারপরে আসবে সেল অফ নন কারেন্ট ইনভেস্টমেন্ট, তারপরে প্লাস হবে সেল অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেট, আর মাইনাস হবে ঠিক এর অপোজিট পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, তারপরে পারচেজ অফ ফিক্সড ইনট্যাঞ্জেবল অ্যাসেট, গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট রাইট, ইনট্যাঞ্জেবল অ্যাসেট, আর পারচেজ অফ নন কারেন্ট ইনভেস্টমেন্ট, যেটা কারেন্ট না তাকে আমরা বলবো নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আর এগুলো সব মাইনাস, যেগুলো পারচেজ করব আমাদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে, এগুলো আমরা মাইনাস করব, আর সেল গুলো করব প্লাস। মূলত সেল অফ ফিক্সড অ্যাসেট, সেল অফ নন কারেন্ট ইনভেস্টমেন্ট, সেল অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেট, আর পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, পারচেজ অফ ফিক্সড ইনট্যাঞ্জেবল অ্যাসেট, আর পারচেজ অফ নন কারেন্ট ইনভেস্টমেন্ট। পারচেজ গুলো মাইনাস, সেল গুলো প্লাস করে আউটার কলমে যেটা বেরোবে
সেটা হচ্ছে যদি প্লাসে বেরোয় তাহলে হবে ক্যাশ ফ্লো FLOW, আর যদি মাইনাসে বেরোয় তাহলে হবে ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। অত্যন্ত সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি নাম্বার 2। এবার সবার শেষে আসছে সি দিয়ে লিখবে অ্যালফাবেটিক্যালি। সিতে লিখবে ক্যাশ ফ্লো ফ্রম সবার শেষ যে অ্যাক্টিভিটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখানে প্রথমে আসবে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, এটা প্লাস হবে। ইস্যু অফ ডিবেঞ্চার, তারপরে আসছে ইস্যু অফ লং টার্ম বড়োয়িং, ইস্যুগুলো প্লাস। রিসিভড লোন ফ্রম ব্যাংক বা লোন টেকেন ফ্রম ব্যাংক, আর মাইনাসে আসবে রিডেমশন অফ শেয়ার অর ডিবেঞ্চার, এটা মাইনাস, মানে শেয়ার ইস্যুর অপোজিট পেমেন্ট মানে রিডেমশন অফ শেয়ার অর ডিবেঞ্চার, মাইনাস ইন্টারেস্ট অন লং টার্ম বড়োয়িং বা ডিবেঞ্চার, ওপরে যেটা অপারেটিং অ্যাক্টিভিটিতে প্লাস হয়েছে এখানে মাইনাস ডিভিডেন্ড মানে ইন্টারিম ডিভিডেন্ড পেইড, যেটা নেট প্রফিটে প্লাস হয়েছে, আবার মাইনাস প্রপোজ ডিভিডেন্ড পেইড ফর দি লাস্ট ইয়ার মাইনাস। এইগুলো মাইনাস করে যেটা বেরোবে সেটা যদি প্লাসে বেরোয় সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যদি মাইনাসে বেরোয় একই ব্যাপার ক্যাশ ইউজড ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে এ প্লাস বি প্লাস সি এই তিনটেকে অ্যাড করে আমরা যেটা বেরোবো সেটা হচ্ছে ডি, এ প্লাস বি প্লাস সি যেটা বেরোবে সেটা হচ্ছে ডি। এতে হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, বিতে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, সিতে ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। এটা যদি প্লাসে বেরোয় এ প্লাস বি প্লাস সি, সেটা লিখতে হবে নেট ইনক্রিজ INCREAC, আর যদি মাইনাসে বেরোয় এ প্লাস বি প্লাস সি করে তিনটে অ্যাক্টিভিটি প্লাস করে যদি নেটটা মাইনাসে বেরোয় তাহলে লিখবো নেট ডিক্রিজ, আর যদি প্লাসে বেরোয় তাহলে লিখবো নেট ইনক্রিজ অফ ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। তারপরে ইতে গিয়ে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি, ডি বেরো। এবার ইতে গিয়ে লিখবো তার সঙ্গে প্লাস হবে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কি কি পড়ছে ভালো করে নোট ডাউন করো। ক্যাশ ইন হ্যান্ড এর মধ্যে যাবে ক্যাশ অ্যাট ব্যাংক, কারেন্ট ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, শর্ট টার্ম ডিপোজিট। এই চারটে জিনিস ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে, নোট ডাউন করো। ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, কারেন্ট ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, শর্ট টার্ম ডিপোজিট। করার পর এই যে আমাদের বেরোলো নেট ইনক্রিজ অর ডিক্রিজ, এর সাথে এটা প্লাস করে সবার শেষে এফ এর রেজাল্ট বেরোবে ABCDEF অ্যালফাবেটিক্যালি বললাম। ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি যা যা দেওয়া থাকবে এটা আমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে। পরীক্ষার হলে তোমরা নিজেদের টিচার বা শিক্ষক হতে পারবে। এই ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ওই অ্যান্সারটা ম্যাচ যদি করে যায়, মানে আমি বলতে চাইছি ডিতে যে রেজাল্টটা বেরোবে এ প্লাস বি প্লাস সি, সেটা হচ্ছে নেট ইনক্রিজ অর ডিক্রিজ, তার সঙ্গে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, বা অনেক স্কুলে কারেন্ট ইনভেস্টমেন্টও এর মধ্যে চলে আসছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে, মার্কেটেবল সিকিউরিটিও আসছে, শর্ট টার্ম ডিপোজিট। এই পাঁচটা জিনিস ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে আসে। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, কারেন্ট ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, শর্ট টার্ম ডিপোজিট। এইটার সাথে ডি যে টোটাল হচ্ছে ওটা প্লাস করে তোমাদের পরীক্ষার সময় দেখবে কোশ্চেনের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংকের ক্লোজিং দেবে, বা শুধু ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংকের ক্লোজিং দেবে, সেটার সাথে আমাদের অ্যান্সার ম্যাচ করে গেলে তাহলেই বুঝবে। এক্সাম হলে বসেই তোমরা বুঝতে পারবে তোমাদের অঙ্ক ভুল না ঠিক। এটা তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। আজকের মতো এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।